আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সুরায় রাফা। পর্ব সংখ্যা 25। চলুন আজকের পর্ব শুরু করি। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি। আকাশ ছেয়ে আছে কালো মেঘের চাদরে। তবুও ভ্যাপসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে। কোনো রকম ফুল না ফোটায় কৃতিকুঞ্জের বিশাল গেটটাকেও কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেট অবধি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সে ফুলবিহীন বাগানবিলাসগুলোই এক ধ্যানে পর্যবেক্ষণ করছে অরু। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের গন্ধ। চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথার ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে অরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটাও খবর পায়নি কৃতিকের। প্রথম নিজের আত্মসম্মানে মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই কৃতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে। নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে অরু না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিনগুলো ছিল অরুর জন্য অন্তত দুর্বিষহ আর চরম যন্ত্রণার। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতে চায় না অরু কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্যই কত রাত যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে তা কেবল এই মহলের 4 দেওয়ালই জানে। মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাজারিতে না চাইতেও বাড়ির বৃদ্ধদের চোখের কোটর ভিজে উঠত। এমনও দিন গিয়েছে সারা রাতে ওয়াশরুম থেকে বের হতো না অরু। সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানেই টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট, এই অস্থিরতা, এই বেকুলতা কৃতিকের অগোচরে রয়ে গিয়েছে। প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কুটে দুনিয়া ভাসালেও তারপরে কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও। স্বামীর অবহেলা, জিদে, দুঃখে, অসহ্য যন্ত্রণায়ও ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছে, একটু পান থেকে চুন ঘষতেই তাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরও কেউ টু শব্দটিও করেনি অরুর সাথে, কারণ যে ভেঙেছে সে কৃতিকুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো, এই বাড়ির আসল মালকিন। তাকে কিছু বলার সাধ্য কার? তাছাড়া কৃতিক গতবার এসে সব কিছু জোড়ায় কিনে রেখে গিয়েছে। সুতরাং অরু যেটাই ভাঙুক না কেন, স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনও সযত্নে রয়েছে। প্রথমে হৃদয় ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ অরু একেবারে শান্ত। সারাদিনে মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ। কথা বলা তো দূরে থাক, দুবেলা খাওয়া ছাড়া কৃতিকের রুম থেকে বের হয় না ও। সারাক্ষণ কৃতিকের রুমের দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে। মাঝে মাঝে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো বা অভিমানে। তবে আজকাল অরুও নিজেকে সামলে নিতে চাইছে। অরুর অযাচিত অভিমানী মন বলে, যে মানুষটা অরুকে দেখতে চায় না তার জন্য এতটা বিরহ মানায় না। হি ডাজন্ট ইভেন ডিজার্ভ ইট, ফাকিং বাস্টার্ড। কৃতিককে সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরছে না অরুর। ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারাটার স্ট্রাকচারটাই বদলে দিতে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়। সেটাই তো দেখতে পারছে না অরু। কৃতিক কেন বদলে গেল এভাবে? কোন অপরাধের শাস্তিস্বরূপ অরুকে বেঁচে থাকতেই মৃত্যুদণ্ড প্রদান করলো? সেই কারণ ভাবতে ভাবতেই আরও এক দফা নিঃশব্দে টপাটপ চোখের জল ফেলল অরু।
পরক্ষণে তা মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ। ওরু, দুপুরে গড়িয়ে বিকেল হয়ে গেল তো, খাবি না? বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বের করে সাড়া দিল ওরু। আসছি আপা। বিয়ের পরে অনুর এক মাথা দায়িত্ব বেড়েছে, বই কি কমেনি। এখন ওর সংসার হয়েছে দুটো সংসারই সমান তালে সামলাতে হয় অনুকে। তার উপর ভার্সিটি তো আছেই। প্রতিদিন অন্তত 2 বার করে এবারই ওবারই করতে হয় ওকে। এবাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয়ের ফোনটাকে সামলাতে হয়, তেমনি ও বাড়িতে দুজন মা বাবারও দেখভাল করতে হয় অনুকে। এত দায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিল না, যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোই অরুটা নিজেকে সামলে নিতে পারলেই হলো, সেই ভেবেই আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনুর কথা মতো খেতেই বেরিয়েছিল ওরু, কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে আকস্মাৎ থমকে গেল ওরুর পা। ভেতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে আবার আরেকটু পিছিয়ে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো ওরু। তৎক্ষণাৎ কানে ভেসে এলো মাকে দেওয়া মামির কুটিল শলা পরামর্শ। ওরুকে এভাবে কতদিন লিখে দেবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না। না ফিরলে তোমারই লাভ। এখন ভালোই ওরুর বিয়েটা দিয়ে দাও। কিন্তু আচমনি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি মেয়ে তোমার সতী সাবিত্রী নেই। তার উপর অনুর বিয়ের দিন সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখালো ওই ছেলে, তারপর আর পাত্র পাবেও না ওর জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো, আমার রেজের সাথেই না হয় ওর বিয়েটা। না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না। তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এখনই থামো মামি। ওরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতেই দেখলেন ওরু রণমূর্তি ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে। আমার মায়ের কানে শিলা ঢালা বন্ধ করো। আজমি শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু। এই মুহূর্তে ওরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছে না তার মন, তাই বললেনও না, চুপচাপ বসে রইলেন শুধু। ওদিকে অরুর চাহনিতে ভেতরে একটু ভীত হলেও উপরে মেকি সাহস ধরে রেখে জাহানারা চোখ রাঙিয়ে বললেন, বেয়াদব মেরে আড়ি পেতেছিস কেন? অরু নিজের চোয়ালটা শক্ত করে তেতো গলায় বলল, আড়ি পেতেছি বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি, তাহলে এ বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মুখলেস চাচার মতো বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দেব। তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বেলাতে এখানে এসো না। মামির মুখের উপর এক নাগারে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করলো অরু। আজমি শেখ এখনো মেয়ের যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ হুট করেই অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অনুর মাঝে একটু আধটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল, কিন্তু আজ যখন হুট করেই দেওয়ালে পিঠ ঠেকে গেল, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে সাজালো এক কুরুদ্ধ কণ্ঠে প্রতিবাদ করলো অন্যায়ের, যা আজমি শেখকে অনেকটাই বিস্মিত করেছে। মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতে ইমেলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাপা হাতে। টলটলে প্রেমের জোয়ারে বানভাসী হৃদয়টা যেন তুমিহীনা খরার চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান? অরুর বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি আছি তোমার অস্তিত্বের মিশেলের নির্বৃত্তে, চোখ দিয়ে নয়
মন দিয়ে খুঁজো, মস্তিষ্ক নয় হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। হুট করে এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পেছনে ইমেলগুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেলের আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সর্বশেষ যে মেসেজটা ছিল, দেখতে পাচ্ছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো, এ তোমার কেমন থাকা যায় কৃতিক। ঠিক সেই মেসেজের রিপ্লাই ছিল এটা। আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খুঁজো, মস্তিষ্কে নয় হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। এরপরের মেসেজগুলোতে কৃতিক অটোমেটিক এই রিপ্লাইটাই সেট করে রেখে দিয়েছে, যার ফলস্বরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছে। আর এই মুহূর্তে এত কিছু অবলক্ষণ করার পরে অরুর দৃঢ় মন বলছে, এ মানুষটা কোনোদিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়, এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে সুজা নিচে গিয়ে অনুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্রত্যয় নাম্বারে কল লাগালো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতেই অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জায়ান্ট কৃতিক কোথায়? অরু আসলে প্রত্যেককে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে ওঠে, অরু নই, মিসেস জায়ান্ট কৃতিক বলছি, আপনার বসের ওয়াইফ। আমার হাজবেন্ড কোথায়? অরুর কথায় এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দুনামোনা করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ অরু বেটে বলে ছক্কা হাঁকিয়ে ছাড়বে। তবুও কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে, ভাই আসলে একটুও কপটতা নয়, সাফ সাফ উত্তর দিন, নয়তো মিসেস জায়ান্ট কৃতিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি। অরুর কথা শেষ হতেই একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, ভাই সানফ্রান্সিসকোতেই আছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেল থেকে এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেনে বেশ কিছু অস্ত্রোপচার করার দরুন এখনও জ্ঞান ফেরেনি, তবে এখনকার ডক্টররা আশা করছেন খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আরও কী বলেছে তা আর কান অবধি পৌঁছায়নি অরুর। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল। অতঃপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানো চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সেই কান্নার আওয়াজ বলে বোঝানো নয়। দু হাতে নিজের চুলগুলো নিজেই টেনে ধরে চিৎকার করে কাঁদছে অরু। ও এতদিন ধরে কি ভেবে এসেছে, কতটা ভুল বুঝেছে, অথচ ওর স্বামী দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনও লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথা কি করে সইব অরু? কার ভালোবাসার সন্দেহে আঙ্গুল তুলল ও? ছি! বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয় ছিঁড়ে চিৎকার করছে অরু। ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। তখনও মহল্লার সরু গলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরুর কানে ভেসে আসছে মিনারের গাওয়া দুটো ব্যথাতুর গানের লাইন। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরই গহীন কোণে। দিনের দ্বিপ্রহর চলমান, দুপুরে ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। আকাশের ধূসর মেঘটুকু ধীরে ধীরে কেটে গিয়ে তীক্ষ্ণ সূর্যকিরণে ছেয়ে গিয়েছে কৃতিককুঞ্জ। পুরো গলি ফাঁকা, সেই সাথে ফাঁকা পড়ে আছে সুবিশাল বাড়ির লনটাও। এই তো মাস দেড়েকে আগেও কৃতিকের বন্ধুদের হইহুল্লা আর কথার বহরে সর্বক্ষণ জমজমাট হয়ে উৎসব মুখর পরিবেশে ঘিরে থাকতো বাড়িটায়। দিঘির পাড়ের বৈঠকখানায় বিকেল হলেই বসত চায়ের আসর। অথচ মাত্র এই কয়েকদিনের ব্যবধানে সব আনন্দ উল্লাস কেমন ফিকে হয়ে গেল। বাড়িটা সেই আগের ভুতুরে বাড়ির মতোই ঝিনঝিন করছে এখন। চারিদিকে কেউ নেই, গন্ধটা মারাত্মক পীড়া দিচ্ছে আজকাল। আর এখন এই মুহূর্তে যা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে তা হলো ক্রন্ধনরত অরুর চিৎকার। ওর কান্নার আওয়াজ মহলে চার দেওয়ালে বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনি হচ্ছে কর্ণকোহরে।
যা আরও বেশি ব্যথাতুর শোনাচ্ছে। আজ থেকে বছরখানেক আগেও কি কেউ জানতো যে অরু নিজের বিলেতবাসী সৎ ভাইয়ের জন্য এভাবে আর্তনাদ করবে কোনোদিন? না, জানতো না। অরু নিজেও হয়তো জানতো না, কোনোদিন কল্পনাও করেনি। অথচ সময় ওকে কোথা থেকে কোথায় নিয়ে এলো। সবচেয়ে অপছন্দের আর বিরক্তিকর সেই ভাইটার জন্য অরুর এখন কষ্টে দুঃখে জান বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে দুনিয়াটা ধুলছে। মানসপটে ভেসে উঠছে শুধু একটা মুখ, একজোড়া ঘোর লাগানো চোখ। নাকে এসে স্পর্শ করছে একটা পছন্দের সুঘ্রাণ, আর কর্ণকুহরে বাড়ি খাচ্ছে গাঢ় গলার আওয়াজে ডাক গাঢ় গলার আওয়াজে ডাকা একমাত্র শব্দ, তুই আমার হার্টবিট। গত 1 মাস ধরে মানুষটার উপর দিয়ে কি গিয়েছে কে জানে। আচ্ছা, কতটা আঘাত পেয়েছেন উনি? আগেরবারও তো মাথায় আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছিল, এখন আবারও? এই 1 মাসে কি একবারও অরুর কথা মনে পড়েছিল? চেতনাহীন কৃতিকে সব কিছু কবে আবার আগের মতো হবে? আচ্ছা, কৃতিক আদৌ বাঁচবে তো? নিজের মনে পায়তারা করে বেড়ানো হাজারো অনিশ্চিত প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে ক্রমশ কেঁদে চলছে অরু। ওর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, মুখে সমগ্র ছড়িয়ে পড়েছে নিমের মতো তেতো স্বাদ, গলাটা শুকিয়ে কাঠ, চোখের দৃষ্টি অস্পষ্ট আর ঝাপসা। দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে মেয়েটা। ওদিকে অরুকে এহেন আর্তনাদ শুনে উপর থেকে ছুটে আসেন আজমির শেখ আর জাহানারা। উনি ডাইনিংয়ে খাবার পরিবেশন করছিল। ছোট বোনকে হঠাৎ এভাবে ভেঙে চুরে পড়ে কাঁদতে দেখে ও দৌড়ে আসলো হলে। তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসে 2 হাতে আঁকলে ধরে অরুকে। অরুকে ধরে রেখেছে ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ শরীরের সর্বশক্তি প্রয়োগ করে অনুকে একটা ঝাটকা মেরে দূরে সরিয়ে দেয় অরু সরিয়ে দেওয়া সত্ত্বেও অনু পুনরায় অরুর দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, অরু বোন আমার, শুন একটু আপার কথাটা। অনু আবারও অরুকে ছুতে চাইলে অরু হাতের ভর করে দূরে সরে গিয়ে ঝাঁঝালো গলায় বলে, একদম ছুবি না আমায়, তোরা সবাই মিথ্যেবাদী। অনুর আকুতি ভরা কণ্ঠে ফুপিয়ে উঠে বলল, শুন একটু। অনুর কথার পাছে অরু কাঁদতে কাঁদতে বলল, কি শুনবো? আবার কি গল্প শোনাবি তোরা আমাকে? আমার স্বামী মারা যাচ্ছে আপা, গত 1 মাস ধরে অপারেশন থিয়েটারে কামরায় দিনরাত অতিবাহিত করছে, অথচ আমি কিছুই জানি না। উল্টো তোরা আমাকে দিনের পর দিন এটা বুঝিয়ে এসেছিস কি আমার জায়ান কৃতিক আমার সাথে কথাই বলতে চায় না, আমার সাথে দূরত্ব বাড়াতে চায় বলে আমাকে রেখে ইউএসএ ফিরে গিয়েছে। কেন আপা, কেন তোরা আমার সুন্দর অনুভূতিগুলোকে এভাবে পায়ে পিষে ফেললি বল? শুধু তো ভালোই বেসেছি, অন্যায় তো করিনি। অরুর এত অভিযোগের পাছে অনু ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, আমার কথাটা তো একটু শোন। অরুর মাথা ঠিক নেই। এই মুহূর্তে হৃদয় আর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে শুধু জায়ান কৃতিক, এছাড়া আর কোনো কিছু শোনার অবস্থাতে নেই ও। তাই অনুর কান্নাকাটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে টলতে টলতে হলরুম ত্যাগ করে অরু হেলে দুলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে ধরা গলায় বলে, সবাই ঠকিয়েছে আমায়, আমার আপাও। অরু ধীর পায়ে চলে যাচ্ছে। আজমির শেখ সেদিকে তাকিয়ে শান্ত নির্ভীক গলায় বলে, কেউ ঠকায়নি তোমাকে, বরং বাঁচিয়েছে। মায়ের কথায় তাচ্ছিলের হাসি হেসে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগিয়ে দিল অরু। গভীর রাত। পিক পিক করে দরজার পাসওয়ার্ড খোলার আওয়াজে আচমকা ত্রন্দা ছুটে গেল নীলিমার। তবে তীব্র জ্বরে দাবদাহে ঝাপসা চোখ দুটো খুলে রাখা যাচ্ছে না মোটেই। মাথাটা ঝিমঝিম করছে। মাতাল মানুষের মতোই এক মনে বিড়বিড় করে যাচ্ছে নীলিমা। কোথায় আছে, কি করছে, কেন করছে, কিছুই বোধগম্য নয় ওর। শুধু মনে হচ্ছে খোলা আকাশের শূন্যতায় আপন মনে গা ভাসাচ্ছে ও। একটু পর রুমে এসে হাজির হলো সায়র, হাতে একটা খাবারের পার্সেল। চোখ মুখ বিষণ্ণ, দেখে বোঝা যাচ্ছে বাইরে থেকে ফিরেছে মাত্র। রুমের ভেতর প্রবেশ করে জোরে কাতরাতে থাকা নীলিমাকে দেখে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। গত 1.5 মাস ধরে ওদের 4 জনের দিন আর রাত সমান হয়ে গিয়েছে, কখনো লস অ্যাঞ্জেল তো কখনো সান ফ্রান্সিসকো।
মোট কথা প্রাইভেট জেটে এক প্রকার ডেইলি প্যাসেঞ্জারি করেছে ওরা 4 জন। তবুও আজ এতগুলো দিন পর একটু স্বস্তিতে বাড়ি ফিরছিল সায়র, কারণ কৃতিকের জ্ঞান ফিরেছে আজ সকালেই। যেখানে ওর বাঁচার সম্ভাবনায় ক্ষীণ ছিল, ইন্ডিয়ান ডক্টররা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে ওরা 3 জন বন্ধু হাল ছাড়েনি কখনো। এশিয়ান ডাক্তারদের বুড়ো আঙ্গুল দেখে কৃতিককে সেদিনে ইমার্জেন্সি ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছিল ইউএসএ, যার ফলস্বরূপ উপরওয়ালার অশেষ রহমত এবং অ্যালিসা অর্ণপার সায়রের দৃঢ় মনের জোরে আজ এই পর্যন্ত ফিরে এসেছে কৃতিক। কিন্তু সায়রের এহেন দিনের পর দিন অনিয়মিত জীবনযাপন আর দিনরাত ডেইলি প্যাসেঞ্জারিতে আরেকজন যে একাকী বিষণ্ণতায় দিন কাটাতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল, তা আর ঠাহর করে উঠতে পারেনি সায়র। বন্ধুমহলের সব থেকে স্ট্রং আর দৃঢ় মনোবল সম্পন্ন বেস্ট ফ্রেন্ডের এমন জীবন মরণের সন্নিহিত সময়ে দাঁড়িয়ে অন্য কিছুতে মনোনিবেশ করার কথা যেমন নয়, ঠিক তেমনি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে সায়রও পারেনি নীলিমার যত্ন নিতে, ওকে যথাযথ মূল্যায়ন করতে, যার ফলে নীলিমা আজ পুরোপুরি বিছানা সজ্জায়। ভাগ্যিস নীলিমার আব্বাজান এখানে নেই, নইলে আদরে মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তিনি সায়রের কয়টা হাড্ডি আস্ত রাখতেন সেটাই ভাবনার বিষয়। নীরমের নীলিমাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে আবারও দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সায়রের বুক চিরে। পরক্ষণেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে এক নজর ঘড়ির কাঁটায় চোখ রাখলো সায়র। দেখলো রাত তখন 1:30টার কাছাকাছি। এত রাত হয়ে গিয়েছে, অথচ এখনো নীলিমা কিছুই খাওয়া হয়নি। সেই ভেবে সায়র তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে পাজামা সেট গায়ে চড়ালো। অতঃপর পার্সেলের খাবারগুলো প্লেটে করে নিয়ে এলো নীলিমার কাছে। নীলিমা তখনও এক মনে বিড়বিড়াচ্ছে। সায়র ওকে আলগোছে নিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে একটু একটু করে খাবার তুলে দিতে লাগলো নীলিমার মুখে। নীলিমা কতক্ষণ চিবোচ্ছে তো কতক্ষণ খাবার গালে নিয়ে থম মেরে বসে আছে। ওর মাথাটা টলছে। সায়র নিজের খাটটা বেঁকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত সুরে শুধালো, কি হলো, খাচ্ছ না কেন, বেশি খারাপ লাগছে? নীলিমা চোখ বুজে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এই তো আমি ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, তোমাকে আর একা থাকতে হবে না। সায়র মোটেও বউকে অবহেলা করার মতো ছেলে নয়। একটু সুস্থ হও, তারপর পুরো আমেরিকা চষে বেড়াবো আমরা 2 জন, প্রমিস। এক মনে কথাগুলো বলে আবারও নীলিমার মুখে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল সায়র। একে একে খাবার আর ওষুধ খাইয়ে হাত পা মুছিয়ে নীলিমাকে পুনরায় বেডে শুইয়ে দিল সায়র। অতঃপর সব কিছু গুছিয়ে রাখতে বেড ছেড়ে উঠে দাঁড়ালো ও। তৎক্ষণাৎ পেছন থেকে সায়রের আঙুলটা টেনে ধরে অস্পষ্ট গলায় নীলিমা বলল, আমার শীত করছে, এখানে অনেক ঠান্ডা, জলদি আসুন। সায়র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেল সত্যি নীলিমার চিবুক কাঁপছে থরথরিয়ে। মনে হয় জ্বরটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, অথচ নীলিমার শরীরে দুটো কমফোর্টার। সায়র ব্যাচেলর মানুষ, নীলিমাকেও এনে উঠিয়েছে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে। এখনো জিনিসপত্র সেরকম কিছুই কেনা হয়নি, বাসায় আর কোনো কমফোর্টারও নেই। এদিকে সায়রের নিজেরও শীত করছে, আর নীলিমাও শীতে অস্থির হয়ে উঠেছে। কি করা যায় এখন, সেই ভেবে পরিশেষে নিজেদের পরিস্থিতি পরখ করে সায়র অনেক কিছু ভেবেচিন্তে আজ প্রথমবারের মতো নীলিমার সাথে এক বিছানায় এক কমফোর্টারের নিচে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আদরে বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে এসে ঠাঁই নিল নীলিমা। নীলিমা এভাবে কাছে আসায় সায়র একটু ইতস্তত বোধ করল না, আর না তো ওর মাঝে মাথাচাড়া দিয়ে উঠল কোনো অবাধ্য পুরুষালী ইচ্ছে। উল্টো নীলিমার কম্পনরত শরীরটাকে নিজের বুকে আঁকড়ে নিয়ে ওর উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো নীলিমার সর্বাঙ্গে। কিছুক্ষণ যেতে নীলিমা কাঁপাকাঁপি থামিয়ে একটু শান্ত হয়ে এলো। সায়র ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে শুধালো, এখন ভালো লাগছে?
নীলিমা প্রথমে হ্যাঁ না দুই দিকে মাথা নাড়ালো, অতঃপর কোনো রকম কথাবার্তা ছাড়াই সায়রকে বিস্ময়ের কিংকর্তব্য বিমূঢ় বানিয়ে দিয়ে নিজের শরীরের উপরিভাগকে এঁটে থাকা সবটুকু সবরম টেনে টুনে খুলে ফেলল। নীলিমার এহেন কাণ্ডে সায়র চোখ বড় বড় করে দাঁত খিচিয়ে বলে উঠল, এ মেয়ে, কি করছো তুমি? আমি এসব জীবনও দেখিনি, এক্ষুনি ঢাকো। সায়রের কথার দুই পয়সার পাত্তা না দিয়ে ওকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে নীলিমা বিড়বিড়িয়ে বলল, গরম লাগছে তো? কি আজেব মুড সুইং রে বাবা। একটু আগে শীত শীত করে মাথা খারাপ করে ফেলেছিল, এখন আবার হুট করে গরম লাগছে। মনে মনে হাজারটা যুক্তি দাঁড় করালেও বস্তুত সায়র এই মুহূর্তে কথা বলার অবস্থাতে নেই। ও নিজের হাত পা দাঁত সব কিছু খিচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন। নীলিমার তুলতুলে শরীরের স্পর্শে ক্রমশ একটা ভেজা নরম অনুভূতি ছড়িয়ে পড়ছে সায়রের মন মস্তিষ্ক জুড়ে। সেই ছড়িয়ে পড়া বেসামাল অনুভূতির জোয়ারে কাবু হয়ে যাচ্ছে সায়রের ভালো মানুষই সত্তাটা। ও হৃদয়ে অবাধ্য কিছুর আশকারা দিয়ে যাচ্ছে বারবার, কিন্তু সেটা তো সম্ভব নয়। নীলিমা এমনিতেই জ্বরের ঘোরে বোধ হয়ে আছে, তার উপর সম্পর্কটা এখনো এত স্বাভাবিক হয়নি। অজ্ঞতায় উপায়ন্ত না পেয়ে সায়র দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁত খিচিয়ে নিজের মনটাকে থমকাচ্ছে ক্রমাগত। নিজেকে নিজে চোখ রাঙিয়ে বলছে, কন্ট্রোল সায়র, কন্ট্রোল ইউর সেলফ। তুই হলি জেন্টেলম্যান, তুই কেন জেকের মতো অধৈর্য হয়ে যাচ্ছিস? কন্ট্রোল কন্ট্রোল এভাবে কন্ট্রোল বলি আড়াতে আড়াতে কখন যে সায়র নিজেও উন্মুক্ত নীলিমাকে দুহাতে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তার ইয়ত্তা নেই। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। সেদিনের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সে যে ওরু ঘর মেরেছিল আজ অবধি আর বের হয়নি। কেউ খাবার দিয়ে গেলে খেয়েছে, নয়তো না। এর মাঝে অনু অনেকবার এসেছিল ওরুর সাথে একটু কথা বলতে, কিন্তু প্রত্যেকবারই দরজার বাইরে থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় ওরু নিজেকে নিজে ঘরবন্দি করে ছেড়েছে। ওরুর দু চোখে সব কিছু ধোঁয়াশা। ও কৃতিককে দেখতে চায়, কৃতিককে ছুঁতে চায়, কৃতিকের কণ্ঠস্বর শুনতে চায়, কিন্তু কিভাবে? কৃতিক যে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্টেটের সান ফ্রান্সিসকো শহরে রয়েছে, আর ওরু এখানে কৃতিক কুঞ্জে। নিজের মা বোনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে ওরুর। তাদের কাছে কখনোই সাহায্য চাইবে না ও। ওদিকে চেনা জানা কারোর থেকে সাহায্য চাইবে তেমন কেউই নেই ওর জীবনে। কেই বা ওকে সাহায্য করবে অত দূরের গন্তব্যে পৌঁছাতে? সবাই তো আর কৃতিক নয় যে ওর মুখ দিয়ে করলো অমনি সেটা মঞ্জুর হয়ে গেল। এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবসময় গুমট হয়ে থাকে ওরুর মন মস্তিষ্ক। ও ধরে নিয়েছে ওর আর কৃতিককে দেখা হবে না। এই যে দেখা হবে না, এটা ভাবলে প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হয়ে যায় বুকের মাঝে। নিজের অজান্তেই মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্ত চাতকের মতো। অথচ সামনে পেছনে ধারে দূরে একটুখানি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই ওর, কেউ না। ডোরাকে কোলে নিয়ে সেই কখন থেকে বসে আছে ওরু। ওর ভাবনারা যেন অন্তহীন। ওরুর দুঃখগুলো বোঝার সাধ্য নেই ডোরার। ও শুধু উপলব্ধি করতে পারে ওরুর ভারী দীর্ঘশ্বাস। এ যেমন এখন ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠেছে ওরুর। আর ওর কোলে বসে বসে আনমনে মাথা ঘষছে ডোরা। এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন
বৃত্ত জানায় যে দুপুরে খাবার নিয়ে এসেছে। বুক চিরে ভেতরে আহত বাতাসটুকু বের করে দিয়ে অরু ডোরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে লোকটা ভেতরে প্রবেশ করে টেবিলের উপর খাবার সাজিয়ে রেখে ফিরে যেতে যেতে বলে, আপা জলদি খায়ালন, নইলে অনু আফা আবার আমার লগে চ্যাট দেখাইব। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদায় জানায়। লোকটা চলে যেতেই অরু পুনরায় দরজা লাগাতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে হুট করে ভেতরে প্রবেশ করে রেজা। রেজার কর্মকাণ্ডে অরু বিস্মিত হয়ে ছাজালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে। অরুর কথা কানে নিল না রেজা। সে এগিয়ে গিয়ে ডিবানে পায়ের উপর পা তুলে বসে কৌতুক হাসি দিয়ে বলল, তোর সৎ ভাই ওরফে নাগর জায়ান কৃতিক সে তো দেশে নেই, শুধু তাই নয় বিদেশে থেকেও এখানে এসে আমাকে মারার ক্ষমতা এখন আর তার নেই। তবু এত তেজ কোথায় পাচ্ছিস? রেজার কথায় মস্তিষ্কটা মুহূর্তে টকবগিয়ে উঠল অরুর। ও দু কদম এগিয়ে গিয়ে রেজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে আঙ্গুল তুলে বলল, আপনি এখন যেখানে পায়ে পা তুলে বসে আছেন সেই গদিটাও ওনার টাকায় কেনা, তাই ভালো ভালো বলছি মুখ সামলা কথা বলুন। আপনার সাহস হলো কি করে আমার রুমে আসার? অরুর কথা শেষ হতে রেজা ওর আঙ্গুলটা ধরে হ্যাচকা টান দিয়ে অরুকে ডিবানে বসিয়ে দিল। অতঃপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, প্রথমে জায়ান কৃতিকের বউকে বিয়ে করব, তারপর দেখব এই রেজার সাহস আদতে কতখানি। রেজার কথায় অরু ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে কুরুর স্বরে বলে উঠল, আপনি না আপাকে ভালোবাসতেন, এই কদিনে ভালোবাসা শেষ হয়ে গেল? অরুর কথায় রেজা তাচ্ছিল্যে করে হেসে বলে, ভালোবাসা মাই ফুড, ওর থেকেও আমার তোকে বেশি ভালো লাগে। আমি জানি তুই ভার্জিন না, কিন্তু তাতে আমার যায় আসে না, বিশ্বাস কর। রেজার কথাগুলো বলতে বাকি সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিচিয়ে শক্ত চোর বসাতে দেরি হলো না অরুর। চর মেরে ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে অরু বলল, আপনি আমার দিকে যে নোংরা দৃষ্টিতে তাকিয়েছেন তার শাস্তিস্বরূপ আপনার চোখ দুটি তুলে দেবে জায়ান কৃতিক, শুধু অপেক্ষা করুন। এমনিতে জায়ান কৃতিকের মার খেয়ে খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা, তার উপর অরুর কথার মাথায় শুধু জায়ান কৃতিকের বয়ান করছে। যে মানুষটা 1000 মাইল দূরে হসপিটালে বেডে পড়ে আছে তার উপর এখনো কি ভরসা মেয়েটার। ব্যাপারটা বুঝে আসতে রক্ত চড়ে উঠল রেজার মাথায়। জায়ান কৃতিকের উপর এতদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিংসার আগুনটা মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে ক্ষীর হারালো রেজা। এক হাত দিয়ে অরুর চুলগুলো মুষ্টিবদ্ধ করে কঠিন গলায় বলল, বুঝেছি, যেটা আর কয়েকদিন পরে করতাম সেটা এখনই করতে হবে। প্রতিশোধ তো আমি নিতামই অরু, কারণ তুই হলি আমার প্রতিশোধের মোক্ষম অস্ত্র। তোকে কিছু বলা বা করা মানে জায়ান কৃতিকের কলিজায় আঘাত করা। তবে এত তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগটা পেয়ে যাব সেটা আমি আশা করিনি। রেজার কথা শুনে আবার মুখ থেকে রক্ত সরে গেল অরুর। ও আতঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। রেজা কুটিল হেসে নিজ পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে বলল, কেন খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস তা মামাতো ভাইয়ের সাথে করলে কি সমস্যা? মানছি তোর সৎ ভাই একটু বেশি সুদর্শন, কিন্তু তাতে কি? চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম। ওনাকে সৎ ভাই বলে বলে আপনি মোটেও আমাকে দুর্বল করতে পারবেন না। উনি আমার স্বামী, উপরওয়ালার নাম নিয়ে 3 কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান কৃতিকের সাথে তুলনা করা বন্ধ করুন, তার নখের যোগ্যতাও নেই আপনার। কথাটা বলে রেজাকে 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অরু। তারপর তাড়াহুড়ো করে ডিবান থেকে উঠে গিয়ে পা বাড়ালো বাইরের দিকে, কিন্তু যেতে আর পারল না। তার আগে ওর টপস এর কলারটা শক্ত করে হাত দিয়ে টেনে ধরল রেজা। একটানে অরুর নিজের কাছে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙানো দৃষ্টিপাত করে বলল, আমার হাত যে ঠিক কতটা লম্বা তা তুই কল্পনাও করতে পারবি না অরু। তাই ভালোই ভালোই বলছে, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এবার সত্যি সত্যি ভয় পাচ্ছে অরু। এই মুহূর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়ে ওর অন্তরাত্মা থরথরিয়ে কাঁপছে।
এতটা সাহস দেখিয়েও রেজাকে দমানো যাচ্ছে না মোটে। সেই ভেবে অপারক অরু আবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠল। রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দিন, ভালো হবে না একদম। এই পাপের চরম শাস্তি পাবেন আপনি। যখনের পাপ তখন দেখা যাবে, এখন এনজয় করি, কি বলিস? কুরুর হেসে কথাটা বলে রেজা যখনই ওর কাছাকাছি আসতে উদ্যত হয় ঠিক তখনই ওর গাল বরাবর আছড়ে পড়ে একটা শক্তপোক্ত হাতের চপটাঘাত। ভীষণ জোরে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে যায় রেজা। সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চোর বসিয়ে দিল আগন্তুক। থাপ্পড় খেয়ে রেজা ধরাশায়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সেরে যেতে ওরও দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের তুপে রক্তিম হয়ে উঠেছে অনুর সমস্ত মুখশ্রী, যেন এক্ষুনি রেজাকে সর্বেসর্বা বিনাশ করবে ও। ওদিকে অনুকে দেখা মাত্রই এক ছুটে ওর বুকের উপর এসে হুমড়ি খেয়ে পড়ল অরু। শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরে ডাকলো অনুকে, আপা। বিকেল ছাপিয়ে গোধূলি আবায় ছেয়ে গিয়েছে চারিপাশ। বাড়ির পেছনে পাখিদের কিচিরমিচির শব্দ শুনেই বোঝা যাচ্ছে আরেকটু পরে সন্ধ্যা আধারে পর্দা টেনে রাত নেমে আসবে ধরণী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আজান। বোধহয় আসরের সালাতের সময় হলো। অনুর কোলে মাথা রেখে শুয়ে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু। ওর দৃষ্টি অনুসরণ করে অনু তাকিয়েছিল এতক্ষণ। হয়তো অরুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল, কিন্তু এখন তো অনুকেও বাড়িতে ফিরতে হবে। তাই কোনোরূপ সময় নষ্ট না করে হাত বাড়িয়ে অরুর চোখের সামনে পাসপোর্ট, ভিসা আর বোর্ডিং পাসের কাগজগুলো এগিয়ে দিল অনু। চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসল অরু। অতঃপর সেগুলোকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকিয়ে অরু শুধালো, এগুলো তো আমার, তুই এগুলো কিভাবে? না মানে? অরুর কথার মাঝপথে অনু মুচকি হেসে ওর কপলে হাত বুলিয়ে জানায়, প্রত্যয় সাহায্য করেছে। এই সপ্তাহে তোর ফ্লাইট। কৃতিক ভাইয়ের কাছে চলে যা অরু, তার তোকে প্রয়োজন। অরু ছলছল চোখে একবার কাগজগুলোর দিকে তো একবার অনুর দিকে তাকাচ্ছে। কোনো মতে গলার মাঝে কান্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরে ও বলে উঠল, আপা, তুই জোগাড় করেছিস সেগুলো? কিন্তু তুই তো। অনু আবার টান মেরে অরুকে বুকের মাঝে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে বলে, আমি জানি তুই খালি মুখে আমার কোনো কথাই শুনতে রাজি না, তাই ভাবলাম অপরাধ যেহেতু করেছি প্রায়শ্চিত্তটাও আমিই করি। কিন্তু তুই বল, কৃতিক ভাইয়ের অমন অবস্থা শুনলে তুই আদৌ ঠিক থাকতে পারতিস? অরু মাথা তুলে অনুর চোখে চোখ রেখে শুধালো, কি হয়েছিল আপা? অনু বলে, কৃতিক ভাইয়ের এর আগেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএসএ বসে। তখনই ওনার ব্রেন সেলসগুলো আহত ছিল, রক্ত জমেছিল অনেক দিন ধরে। আর দ্বিতীয়বার সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ওনার আর বাঁচার সম্ভাবনা ছিল না। এমনকি তোর যখন জ্ঞান ফিরল তখনই কৃতিক ভাইয়ের অবস্থা ছিল বেশ ক্রিটিক্যাল। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেক দিন। আর তখন তো তুইও অসুস্থ ছিলি। এমন একটা সময় যদি তোকে এসব জানাতাম, তুই কি ঠিক থাকতিস বল? কৃতিকের বিগত দু মাসের কন্ডিশন শুনে অরুর কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা। তবু অস্পষ্ট আওয়াজে অনুকে বলল, আপা, এসব কি বলছিস তুই? উনি এতটা কষ্ট কিভাবে সহ্য করছেন? আমাকে কেন নেওয়া হলো না ওনার সাথে? অনু ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেয়নি। তাছাড়া এমন একটা পরিস্থিতিতে যে কারোরই কথা বাড়ানোর উপায় ছিল না। অরু কাঁদছে খুব। অনু ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, এখনো আপার উপর রাগ করে থাকবি? অনু আকস্মাৎ অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিক ওদিক নাসূচক মাথা নেড়ে বলল, একটুও না, তুই বেস্ট আপা, তোর মতো আপা দুটো নেই। তুই আমার মা হলি না কেন বলতো? অরুর কন্ধনরত কথার পাছে অনু শুধু মিষ্টি করে হাসল। তারপর হাসতে হাসতেই বলল, ইউএসএ ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি, মনে থাকে যেন। তোর স্বামীর সেবা করতে করতে আমার স্বামীটা শুকিয়ে গেল বোধ হয়।
অরুর কথা শুনে অরু এবার কাঁদতে কাঁদতে ফিক করে হেসে দিল। আজ কতগুলো দিন বাদে অরু একটু হাসলো। কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর বেদ করে একটুখানি আলোর ছটা উকি দেওয়ার মতোই অরুর একটুখানি হাসিতে মুহূর্তেই প্রফুল্লতা সজীব হয়ে উঠল অনুর হৃদয় মন সব কিছু। অবশেষে নিজেই নিজেকে বাহবা দিয়ে মনে মনে আওড়ালো অনু, আমি আপা হিসেবে অতটাও খারাপ নই। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়। বহমান সময়ের স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনের দ্বিতীয়বারের মতো আমেরিকার মাটিতে পা রাখল অরু। তবে আজ আর আপার সাথে নয়, বরং একা এসেছে অরু। একা এসেছে বললে ভুল হবে। মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে। জীবনে কিছু কিছু পরিস্থিতিতে যেমন উপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকে না, অরুর জন্য একাকী ইউএসএতে আসাও তেমনই একটা জীবনযুদ্ধ ছিল, যা অরুর অন্তত সাহসিকতার সাথে পার করে এসেছে। আর এখন উবারে করে এগিয়ে যাচ্ছে কৃতিকের সেই নির্জন শহরতলির দিকে, যেখানে ওদের প্রথম প্রেমের সূচনা হয়। যদিও অরু জানে না কৃতিক আদৌ বাড়িতে নাকি হসপিটালে। এদিকে নতুন করে ফোনটাও চার্জের অভাবে বন্ধ হয়ে আছে। প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়টাও নেই। তবুও বাড়ির পাসওয়ার্ড তো অরুর জানা। সেই হিসেবে মতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে ও। এখনও অনেকটা পথ যাওয়া বাকি, যদিও অরু আমেরিকাতে, কিন্তু এই মুহূর্তে ওর মনটা পড়ে আছে সুদূর কৃতিককুঞ্জে। কাল আসার আগ মুহূর্তে প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। সেসব ভাবতে ভাবতে গাড়ির ব্যাক সিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল অরু। কাল যখন অরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল, আজমির শেখ কেন যেন তখনও নিশ্চুপই ছিলেন। বোধ করি তার দাম্ভিকতা, তার জিদি মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হয়ে এসেছে এতদিনে। তবে বিগত কয়েকদিনের আগের ঘটনার প্রেক্ষিতে অরু আর নিশ্চুপ ছিল না। এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতে ক্রুদ্ধ গলায় বলেছিল, আমি চলে যাচ্ছি মা, পারলে দোয়া করো, না পারলে প্রয়োজন নেই, তবুও একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার না হয় আমাকে আমার জীবনটা বুঝে নিতে দাও। মেয়ের কথার পাছে আজমির শেখ টু শব্দটিও করেনি। মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে অরু পুনরায় বলে, যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে সেদিন জানিও আমি চলে আসব। এবারে গম্ভীর গলায় ছোট করে উত্তর দিলেন আজমির শেখ, ভালো থেকো। মায়ের মুখ থেকে ভালো থেকো শব্দটা শুনে অরু কি একটুও কষ্ট পায়নি? পেয়েছে তো, তবে ও সেটা নিছকে আন্তরিকতা ভেবে উড়িয়ে দিল। অতঃপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বলল, আপা, মেয়েটাকে দেখে রাখিস আপা। ডোরা মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বলল, তোর মেয়ে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, পিতা মহামান্য জায়ান কৃতিক চৌধুরী আর মাতা মহোদয়া অরোরা জায়ান। হঠাৎ গাড়িতে ব্রেক কষে সম্বিত ফিরে পেল অরু। রন্দা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, হোয়াট হ্যাপেন? ড্রাইভার জানালো ওরা গন্তব্যে এসে গিয়েছে। কথাটা শোনা মাত্রই অরুর হৃদস্পন্দন দ্বিগুণ তালে বেড়ে গেল। ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পাগুলো কাঁপছে। খুশিতে নাকি ভয় কে জানে। অবশেষে সকল জল্পনা কল্পনা ইতি টেনে অনেকটা সময় নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো অরু। সন্ধ্যা রাত, তবে ল্যাম্পপোস্টের আলোয় চারিদিক ঝকঝকে পরিষ্কার। সেই পরিষ্কার আলোতেই অরু স্পষ্ট দেখলো এটা কৃতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাটাও নয়। তাহলে এটা কোথায়?
কথাটা ভাবতেই আতঙ্কে রক্তশূন্য হয়ে গেল অরুর মুখ, চোখ ও চকিতে। পেছনে ঘুরে লোকটাকে কিছু বলতে যাবে তার আগে দৃশ্যগত হলো কালো জ্যাকেটের পরিহিত বয়স্ক গোছের আরও একটা লোক। ল্যাম্পপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে ওরু অস্ফুটে বলে উঠল, বাবা। ওরুর মুখের থেকে শব্দটা উচ্চারিত হওয়ার আগে গ্লাভস পরিহিত লোকটা ওর মুখের উপর সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওর ক্লান্ত পরিশ্রান্ত অসার শরীরটা। এক্সকিউজ মি স্যার, ইউ কান্ট স্মোক রাইট নাও। কথাটা বলে কৃতিকের হাত থেকে ডিএসএলআর আর সিগারেটটা নিয়ে চলে গেল সিস্টার। কৃতিক সেদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে একটা বিরক্তিকর নিঃশ্বাস ছাড়ল। অতঃপর উঠে চলে গেল কেবিনের ড্রেসিং রুমে। শারীরিক দিক থেকে এখন মোটামুটি ফিট আছে কৃতিক, তবে ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, যার দরুন প্রত্যয় ওকে ধরে বেঁধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিনরাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল বডি টেস্ট করাও, সিটি স্ক্যান করাও, এসব নিয়ে বেশ বিরক্ত কৃতিক। এই যে সন্ধ্যাবেলা স্যালাইন শেষ হয়েছে বলে ছাড়া পেয়ে একটু স্মোক করতে চাইল, সেটাও কেড়ে নিল সেবিকা সাহেবা। বিরক্তিকর। কৃতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতেই দেখল প্রত্যয় হাজির, তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। উদ্বিগ্ন চেহারার দেখে কৃতিক কিছু জিজ্ঞেস করবে তার আগেই প্রত্যয় বলল, হঠাৎ চেঞ্জ করলেন কেন ভাই? বাড়িতে ফিরবো, ছোট করে উত্তর দিল কৃতিক, কিন্তু ওর উত্তরে খুশি হতে পারল না প্রত্যয়। সহসায় ভ্রুকুঞ্চিত করে বলে উঠল, বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি। কৃতিক ক্যানোলা হাতেই শার্টের হাতাটা ফোল্ড করার দুরূহ চেষ্টা করতে করতে বলল, আমি ফিট আছি, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলে ঠিক হয়ে যাব। প্রত্যয় জোর গলায় বলল, বললেই হলো ফিট আছেন? ডক্টর বলেছে আপনি ফিট নেই, আরও ট্রিটমেন্ট প্রয়োজন। আগেরবারও এমন করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না। যা ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করব, এখানে আর এক মুহূর্ত নয়। কৃতিকের কথার পাশে প্রত্যয় কিছু বলবে তার আগে ওর ফোনটা বেজে ওঠে তার স্বরে। তৎক্ষণাৎ প্রত্যয় এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ফোনের উপর। ওপাশ থেকে কে কি বলেছে শোনা না গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, ও শিট, এখনো পাওনি? দেখো আশেপাশে খুঁজে পেয়ে যাবে। ওর ফোনটাও বন্ধ। প্রত্যয়ের কথায় ভাঁজ পড়ল কৃতিকের চওড়া কপালে। ও এগিয়ে এসে গম্ভীর গলায় শুধালো, কি হয়েছে? কাকে পাওয়া যাচ্ছে না? প্রত্যয় একটা শুষ্ক ঢুক গিলে আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে অরুর নামটা শোনা মাত্রই কৃতিক দুহাতে প্রত্যয়ের কলারটা চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলে, অরুর কি হয়েছে? প্রত্যয় এবার ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না বলে কৃতিককে খুলে বলল সবটা। সব শুনে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো। ও দুশ্চিন্তাগ্রস্তদের মতোই নিজের কপালে আঙ্গুল বোলাতে বোলাতে প্রত্যয়কে ছাড়ি দিয়ে বলল, ও মাই গুডনেস, আর ইউ ফাকিং কিডিং মি প্রত্যয় আসান? আমার বউ ইউএসএতে আসছে অথচ আমি জানি না? আমাকে আগে জানাওনি কেন? হোয়াই? প্রত্যয় আতঙ্কিত স্বরে বলে, কোম্পানির কাজে নিজে যেতে পারিনি বলে গাড়িও পাঠিয়েছে আমি, কিন্তু শ্যাট আপ। কৃতিকের কুরুস্বরে থেমে গেল প্রত্যয়। কৃতিক কয়েক মিনিট ধরে দম মেরে বসে কিছু একটা ভাবল, অতঃপর শার্টের বোতামগুলো খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বলল, তোমার হুডিটা খুলো ফাস্ট। তৎক্ষণাৎ দুহাত আড়াআড়ি করে বুকের উপর চেপে ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বলল, কি বলছেন ভাই এসব? কৃতিক শার্ট খুলে হাতের ক্যানোলাটা টেনে হিসড়ে খুলতে খুলতে বলল, ঢং বাদ দিয়ে যা বলছি তাই করো। অজ্ঞতা উপায়ন্ত না পেয়ে নিজের সবরমটুকু খুলে কৃতিকের হাতে তুলে দিল প্রত্যয়। হুডিটা গায়ে চড়িয়ে মাথায় বাজকাট স্টাইলের চুলগুলো আর সেলাইয়ের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে নিল কৃতিক। তারপর প্রত্যয়ের ফোন, ইয়ারপ্লাগ আর গাড়ির চাবি
হাতিয়ে নিয়ে প্রত্যয়কে রুগী বানিয়ে রেখে আস্তে করে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল ও। দুনিয়া উল্টে গেলেও হয়তো অরুকে খোঁজার জন্য বেরিয়ে যেত কৃতিক। সেখানে এখন তো সে বেশ ভালোই সুস্থ। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে ইয়ারপ্লাগ লাগিয়ে সবার আগে কৃতিক কল দিল অর্ণবকে। ওপাশ থেকে হ্যালো বলতে কোনো রকম আজে বাজে কথা না গিয়ে কৃতিক সরাসরি বলল, একটা নাম্বার দিচ্ছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকেশনটা ফরওয়ার্ড কর আমায়। যেহেতু কৃতিকের ভাবভঙ্গিমা ছিল বেশ সিরিয়াস, তাই অর্ণব ও আর বেহুদা প্রশ্ন করল না, বরং কৃতিকের কথা সাহায্য নিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পড়ল কাজে। কৃতিক এই মুহূর্তে বাড়ির দিকে যাচ্ছিল, কারণ ওরও যদি ক্যাব নিয়ে এগোয় তাহলে বাড়িতে গিয়েছে। তবে মাঝপথে হঠাৎ করে ফোনে টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিং এর মেসেজে আসায় গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে লোকেশনটায় এক নজর চোখ বুলাতেই মুখের আদল শক্ত হয়ে এলো ওর। চোখ দুটো রং পাল্টে ধারণ করলো হিংস্র বাঘের রূপ। পর মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিডোমিটারে 100-র উপর গতি তুলে হুশ করে চোখের আড়াল হয়ে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। আমেরিকাতে এখন পুরোদমে গ্রীষ্মকাল, যে কারণে ঘড়ির কাঁটায় 8-এর ঘরে গিয়ে ঠেকলে তবে সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশে তো 8টা মানে নিশুতি রাত, সেখানে আমেরিকাতে 8টার সময় ও মিয়ে যাওয়া সূর্যকিরণে ঝকঝক করছে চারিপাশ। সূর্যের আলো আর হু হু বাতাস দুটোই এখানে মাত্রাতিক্ত। তবুও যেহেতু 8টা বেজে গিয়েছে, তাই সন্ধ্যা নামার মুহূর্ত এখন। এদিক দিয়ে ছেলেপেলেরা সব বাস্কেটবল বেসবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে। ঠিক তার বিপরীত দিকে রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। কৃতিক এত দ্রুত আর উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রম করার সময় আশেপাশের পথচারী থমকে দাঁড়িয়ে যায়। দু একজন তো চোখের আড়াল হওয়ার পরেও তাকিয়ে থাকে বিস্ময়ে। একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকেই এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে কোনো এক নির্জন এলাকায়। ক্যালিফোর্নিয়াতে এরূপ নির্জন শহরতলির অভাব নেই। উঁচু নিচু পাহাড়ের ভাঁজে এখনও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাইলের পর মাইল অতিক্রম করে গেলেও কোনো একটা বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা কোনো ফার্ম হাউস, নয়তো নিরবিচ্ছিন্ন কৃষকদের ছোট ছোট কটেজ। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ ওর ফোনটা বন্ধ। ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাতেই। আর এ মুহূর্তে সে নির্জন পাহাড়ি হাইওয়েটা ধরেই তড়িৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কৃতিক। ওর কপাল জোরে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ। কিছুদিন আগে সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনচিনে ব্যথা করছে, তবুও সে সব কিছু বেমালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে কৃতিক। কারণ এই মুহূর্তে ওর মস্তিষ্কের চেয়েও হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ। ওরু, হার্টবিট, কোথায় তুই? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু তোর কাছেই তো ফিরে যেতাম। ইভেন হাউ কুড আই লিভ উইদাউট ইউ? দুশ্চিন্তাগ্রস্তদের মতো রাস্তার এদিক ওদিক চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এক মনে বিড়বিড়াচ্ছে কৃতিক। ওর কণ্ঠ বোধ করে এখন এক অযাচিত ব্যর্থতা। ঠিক এমন সময় অ্যাপল খচিত মুঠোফোনটা হুট করে আওয়াজ তুলে বেজে ওঠার সম্বিত ফিরে পেল কৃতিক। ভ্রম কেটে যেতেই ফোন রিসিভ করে তাড়াহুড়োয় এয়ারপ্যাকটা কানে লাগিয়ে আস্তে করে কৃতিক বলে ওঠে, হ্যালো। ওই পাশে শুনশান নীরবতা। কৃতিক পুনরায় হ্যালো বলল, এবার আর শান্ত স্বরে নয়, একটু জুড়েই। কৃতিক এপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে বেশি এলো ক্রন্দনরত অরুর কাইকুই আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে অরু হিচকি তুলে কাঁদছে খুব। তবে ওর গলার স্বরটা ভীষণ অস্পষ্ট, মুখটা বাঁধা হবে হয়তো। মোবাইলের অপর পাশে অরুকে এভাবে কাঁদতে শুনে আকস্মাৎ হাইওয়ের মাঝখানেই গাড়ির ব্রেক কষল কৃতিক। ওর চক্ষু ছানা ভরা, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কৃতিক বোকাদের মতো অবিশ্বাসের সুরে ডেকে উঠল অরুকে, অরু জান আমার। কৃতিক ডেকে উঠতেই
খ্যাক খ্যাক করে আওয়াজে কৌতুক মিশ্রিত হাসি ভেসে এলো ওপাশ থেকে। ওই বিশ্রী হাসির আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই চোখ মুখ শক্ত হয়ে গেল কৃতিকের। সন্দেহতিক চোখ তার রং পাল্টালো মুহূর্তেই। হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝে কৃতিকের সমগ্র মুখশ্রী রাগে রক্তিম বর্ণ ধারণ করলো। ও তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, হু দ্য হেল আর ইউ ফাকিং অ্যাসোল। কৃতিকের রণমূর্তি অনেকেই ভয়ের কারণ। এর এহেন চেহারা সুরত আর ধারালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয় না কোনো কালেই। অথচ উপাচির লোকটা কৃতিকের এই গর্জন গায়ে পিছলে নিয়ে হাসতে হাসতে বলল, গালিটা বাংলাতেই দাও জামাই বাবা জীবন, আমি বাংলাটা বেশ ভালোই বুঝি। লোকটার কথায় ভ্রুকুঞ্চিত হয়ে এলো কৃতিকের। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, কি চাই? ওরুকে কেন কিডন্যাপ করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচল লাগলেও আপনার আয়ুকাল ফুরিয়ে দেব আমি। কৃতিকের এহেন কঠিন হুমকির সম্মুখীন হয়েও লোকটার হেলদোল দেখা গেল না মোটেই। সে কিছুটা রহস্যময় কণ্ঠে বলল, এই তো লাইনে এসেছ বাবা জীবন, তোমার বউকে কিচ্ছু করব না, শুধু আমার অ্যাকাউন্টে $3 মিলিয়ন ট্রান্সফার করো আর তোমার বউকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাও। নো ওয়ান ইভেন কেয়ার্স। কৃতিকের বুঝে আসছে না বাবা হয়ে মেয়েকে কিভাবে টাকার জন্য কিডন্যাপ করতে পারে মানুষ। তাই ও একটু বিভ্রান্ত গলায় বলে ওঠে, মানে? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, রাজা বলেছিল বড় মেয়েটাকে কিডন্যাপ করতে, সেই উদ্দেশ্যে গিয়েছিলাম বিডিতে, কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির। তার উপর বিয়েবাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করে দিলে, ওয়াও, আই ওয়াজ স্পিচলেস। ব্যাস তখনই প্ল্যানটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম। কজ ইউ নো হোয়াট, আমি তোমার মতো বাংলাদেশি ইয়ং ভিলিয়নের এর আগে দুটো দেখিনি। যদিও কৃতিক নিজেকে ভিলিয়নের দাবি করার একদমই পক্ষপাতী নয়, কারণ এত ধন দৌলত প্রতিপত্তি কিছুই ওর দুহাতে কামানো নয়, সবই পূর্বপুরুষদের অবদান। ও তো কেবল এসবের একমাত্র উত্তরাধিকারী এই যা। কিন্তু এই মুহূর্তে কৃতিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর। এত সব ভাবার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে ওর বাবা মোটেই মেন্টালি স্টেবল নয়, হতে পারে সাইকোপ্যাথ। তাহলে তো দুশ্চিন্তা আরও বেড়ে গেল। কখন আবার ওরুকে রাগের বসে আঘাত করে বসে এই পাগল। অনেক কিছু একসঙ্গে ভেবে কৃতিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডস গ্রুপে সোস লিখে টাইপ করে মেসেজটা করলো। এরপর সেটাকে পুনরায় আগের জায়গায় রেখে দিল। ওদিকে অনেকক্ষণ ধরে কৃতিকের কোনো সারা শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠল, পুলিশের চিন্তা ভুলে যাও বাবা জীবন, চালাকি করার চেষ্টাও করো না, চুপচাপ টাকা ট্রান্সফার করো, নয়তো। থেমে গেল লোকটা। তার কথার সূত্র ধরে কৃতিক বলে উঠল, নয়তো কি? মার্ডার। কথাটা বলে ক্রন্ধনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিল সে। অরুর কান্না শুনে কৃতিক আবার হকচকিয়ে উঠল। আচমকা চেঁচে উঠে বলল, নো নো, ডোন্ট টাচ হার, ডোন্ট। ওকে, আমি ডলার ট্রান্সফার করছি, তার আগে আপনার অ্যাড্রেস দিন, আমি একাই আসবো, আর কেউ নয়। লোকটা কিছুক্ষণ ভাবলো, পরক্ষণেই বলল, অ্যাড্রেস পাঠাচ্ছি, বাই এনি চান্স চালাকি করার দুঃসাহসও দেখালে আই সোয়ার হাত পায়ের সবগুলো রক কেটে এখানে ফেলে রেখে যাব মেয়েটাকে। মাইন্ড ইট, ডোন্ট ডেয়ার টু টাচ হার অ্যাসো। লোকটার মুখের উপর চেঁচিয়ে কথাটা বলতেও অরুর বেলায় বরাবরই কৃতিক অপরাগ, অবুঝ আর নাজেহাল। এবারও তার ব্যতিক্রম নয়। অরুর ক্ষতি হবে সেই সংখ্যায় সত্যি সত্যি কৃতিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টাকাটাও দেবে। তবু যদি অরু অক্ষত থাকে, এর চেয়ে স্বস্তির আর কী বা হতে পারে। সেই ভেবেই কৃতিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।